একজন স্বৈরশাসকের একমাত্র ভালো দিক হল তাদের মৃত্যু অবশ্যম্ভাবী। স্বৈরশাসকরা বৃদ্ধ হয়, তাদের ব্রেন টিউমার হয়, তাদের ক্যান্সার হয়, কারণ তারা ভেবেছিল তেজস্ক্রিয় বেল্ট পরাটা একটা ভালো বুদ্ধি। কিন্তু একটি ভালো শাসক গোষ্ঠী, হ্যাঁ, ঠিক সেই ধরনের কমিটিই অনন্ত জীবন লাভ করে। জিহোবার সাক্ষীদের প্রকৃত ইতিহাসের চতুর্থ পর্বে আপনাদের আবার স্বাগত, যেখানে আমরা নেতা থেকে নেতা ধরে এই গোষ্ঠীর আসল ইতিহাস তুলে ধরব। তবে এবার কোনো নেতা নেই। এবার গোষ্ঠীর সকল সদস্য দাবি করছে যে তারা কোনো গোষ্ঠী নয়, কারণ তারা জানে না তাদের নেতা কারা। আর এটাই তো মূল বিষয়। আমরা যেখানে শেষ করেছিলাম সেটা ছিল 1975 সালের ডিসেম্বরের মাঝামাঝি। সেই শরতে আর্মাগেডন আসার কথা ছিল, কিন্তু তা আবারও আসেনি। তাই যখন জিহোবার সাক্ষীরা মহাপ্রলয়ের আশঙ্কা করে নীরবে তাদের জীবন গুছিয়ে নিচ্ছিল, তখন এই গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একটি ছোট দল ব্রুকলিনে মিলিত হয়ে নতুন করে লিখছিল যে আসলে সবকিছু কারা চালায়। ফ্রান্সের সরাসরি বিরোধিতা সত্ত্বেও 12ই ডিসেম্বর সভাপতি বেথল পরিবারকে একটি চিঠি পড়ে শোনান। চিঠিতে জানানো হয় যে 1976 সালের 1 জানুয়ারি থেকে ওয়াচটাওয়ার সোসাইটির সমস্ত কার্যকলাপ, লেখালেখি, শিক্ষাদান, মুদ্রণ, অর্থ, যা পূর্বে সভাপতি এবং সহ সভাপতি দ্বারা নিয়ন্ত্রিত হতো, তা এখন থেকে গভর্নিং বডির তত্ত্বাবধানে থাকা 6টি কমিটি দ্বারা নিয়ন্ত্রিত হবে। আর কোনো সভাপতি বা সহ সভাপতি থাকবে না। এই সময় থেকে এগুলো মূলত ব্যবস্থাপকীয় পদ ছাড়া আর কিছুই হবে না। এটি 90 বছরেরও বেশি সময় ধরে চলে আসা সভাপতি এবং পরিচালনা পর্ষদের মডেলকে ভেঙে দেয়, যেখানে সভাপতি যা খুশি তাই করতেন এবং পর্ষদকে এমন লোকদের দিয়ে পূর্ণ করতে পারতেন যারা সভাপতির সমস্ত সিদ্ধান্তে সায় দিত। এখন থেকে সিদ্ধান্তগুলো গভর্নিং বডির 2/3 সংখ্যাগরিষ্ঠতার দ্বারা গৃহীত হবে। 1977 সালের গ্রীষ্মের মধ্যে এই নীতি কার্যকর হওয়ার মাত্র 1.5 বছর পর এনওআর ব্রেন টিউমারে মারা যান এবং গভর্নিং বডি ভোট দিয়ে ফ্রেড ফ্রান্সকে সভাপতি হিসেবে নির্বাচিত করে। এবং আমি জানি না এটা ইচ্ছাকৃত অপমান ছিল নাকি অনিচ্ছাকৃত, কারণ আমি কল্পনাও করতে পারি না যে ফ্রেড এটা ভালোভাবে নিয়েছিলেন। কয়েক দশক ধরে তিনি কার্যত দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী ছিলেন এবং মতবাদের উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। এখন তাকে সিংহাসন দেওয়া হয়েছিল, কিন্তু সেটা ছিল কেবল নামেই সিংহাসন, কারণ শাসকগোষ্ঠী এর ক্ষমতা খর্ব করে দিয়েছিল। এর কোনো অর্থ ছিল না। ফ্রেড ফ্রান্স একসময় মতবাদের নেতা ছিলেন। তিনি মতবাদের সাথে তর্ক করেছিলেন যে শাসকগোষ্ঠীকে ক্ষমতা দেওয়া সম্পূর্ণভাবে বাইবেল বিরোধী, এবং তারপর তিনি সেই তর্কে হেরে গিয়ে আমাদের একটি সান্ত্বনা পুরস্কার দিয়েছিলেন, এমন একটি পদবি যার পেছনে কোনো ক্ষমতা ছিল না। ঠিক তাদের আগের ভাইদের মতোই শাসকগোষ্ঠী সফলভাবে এই ধর্মের নেতৃত্ব দখল করে নিয়েছিল। এটি তাদেরকে ধর্মীয় গোষ্ঠীর মধ্যে একটি অদ্ভুত ব্যতিক্রম করে তুলবে, কারণ ধর্মীয় গোষ্ঠীর ক্ষেত্রে নেতা নিজেই ব্যর্থতার একমাত্র কারণ হতে পারে। যেমন, যখন তারা ভবিষ্যদ্বাণী করেছিল যে 1975 সালে কেয়ামত আসবে এবং তা আসেনি। সবাই জানে কাকে দোষ দিতে হবে, কিন্তু একটি শাসক গোষ্ঠী থাকলে দোষ, কোনো ব্যক্তি যদি কোনো দোষ না ধরে, তাহলে সে কিভাবে দোষ নিতে পারে? নতুন শাসক গোষ্ঠী তাদের ধর্মের নতুন সংস্করণে ঠিক এই বিষয়টিকেই কাজে লাগিয়েছিল। যখন ইতিহাসে প্রথমবারের মতো জিহোবার সাক্ষীদের শেখানো হয়েছিল যে তারা একটি ধর্মীয় গোষ্ঠীও হতে পারে না, কারণ ধর্মীয় গোষ্ঠীতে একজন ক্যারিশম্যাটিক নেতা থাকেন এবং তারা শাসক গোষ্ঠীর সদস্যদের চিনত না। কিন্তু শাসক গোষ্ঠীর সমাধান করার মোড়া ছিল। প্রথমটি ছিল স্পষ্টতই 1975 সাল। রেমন্ড ফ্রান্সের মতে এরপর কি করা হবে তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল, কিন্তু অবশেষে ক্ষমা প্রার্থনার সবচেয়ে কাছাকাছি একটি বিবৃতি ছাপাতে তাদের রাজি করাতে 5 বছর সময় লেগেছিল। এই সময়ে ধর্মটির অনুসারীরা সংখ্যা সবচেয়ে ভয়াবহভাবে হ্রাস পায়। 1975 সালের ফলস্বরূপ 1976 সাল থেকে শুরু করে টানা 3 বছর ধরে পতন চলতে থাকে এবং 1977 ও 1978 প্রকৃতপক্ষে হ্রাস পায়। বাপ্তিস্মের সংখ্যাও ব্যাপকভাবে কমে যায়, যা 1975 সালে 2.5 লক্ষ থেকে 1978 সালে মাত্র 20,000 এ নেমে আসে। সম্ভবত এর কারণ হল পরিচালনা পর্ষদ অবিলম্বে সেই সদস্যদের দোষারোপ করতে শুরু করে যারা তাদের প্রকাশিত বাণীতে বিশ্বাস করেছিল। 1976 সালের 15ই জুলাইয়ের ওয়াচ পত্রিকায় হতাশ সাক্ষীদের বলা হয়েছিল যে যদি কেউ হতাশ বোধ করেন, তবে তার উচিত নিজের দৃষ্টিভঙ্গি সংশোধনের দিকে মনোযোগ দেওয়া, কারণ ঈশ্বরের বাক্য ব্যর্থ হয়নি। মণ্ডলীগুলোকে লেখা 1977 সালের একটি চিঠিতে বলা হয়েছিল যে 1975 সালের তারিখ